আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি তোমার মুগ্ধতায়। লিখেছেন অহনা আক্তার। সোনালীর বিয়েতে শুধু জহির আর তাজমহল গিয়েছে। যেহেতু সোনালীর বিয়েটা সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে না, তাই জহিরের সময় ম্যানেজ করতে না পেরে যেতে নিষেধ করেছিল। ছেলের বলায় এখন যেতে হয়েছে। একটা দিন নাকি সেই কাজকর্ম সামলে নিতে পারবে। মুস্কানের জোড়াজুড়িতে ফাইজা প্রথম মামা বাড়িতে যেতে রাজি হলেও এখন আর গেল না। তার নাকি কোচিংয়ে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। এক্সাম দেওয়া তো বাহানা মাত্র। ফাইজের মূলত আজ রিশাদের সাথে দেখা করতে চায়। আজ বাড়িতে বাবা মা নেই। ফারিস ভাইও বাবার কাজে ব্যস্ত, যার জন্য সুযোগটা হাতছাড়া করতে চাইছে না ফাইজা। 1 মাস আগে রিশাদের বাবা মোকলেস শেখ বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে মোকলেসের নিজের 2 পায়ে খুব গুরুতর আঘাত পায়। মাথা আর হাতেও পেয়েছে, কিন্তু পায়ের আঘাতটা যেন অনেকটাই বেশি। এতটা বেশি যে তাকে এখন হুইল চেয়ারে বসে চলাফেরা করতে হয়। পায়ের জন্য এখন ট্রিটমেন্ট চলছে মোকলেসের। বাবার এই অবস্থার জন্য ফ্যামিলির পুরো দায়িত্ব এখন রিশাদের কাঁধে। বাবার চিকিৎসা থেকে শুরু করে পরিবারের এতগুলো মানুষের ভরণ পোষণ এবং সেবা বহন করে। কাজের চাপ, পরিবারের চাপ, টেনশন সব মিলিয়ে রিশাদ ক্লান্ত, যার জন্য ইদানিং ফাইজের সাথে তেমন একটা যোগাযোগ করতে পারে না। ফাইজের সাথে কথা বলার আগে তুলনা খুব কমিয়ে দিয়েছে। ফাইজা রিশাদের সমস্যাটা বোঝে, কিন্তু তারও তো ছোট্ট মনে অভিমান বাসা বাঁধে। যে ছেলেটা একসময় রাত দিন তার সাথে কথা বলতো, সেই ছেলেটা এখন 5 মিনিটের জন্য তার সাথে ঠিকমতো কথা বলে না। সে ফোন দিলে ব্যস্ততার জন্য রেখে দেয়। দেখা করতে বললে হাজারটা এক্সকিউজ যেন আগে থেকে রেডি থাকে। আজ ফাইজা জিদ ধরেছে, যে করে হোক রিশাদের সাথে দেখা করবেই, যার জন্য সকাল থেকে ফোন দিয়ে দিয়ে রিশাদকে পাগল করে ফেলেছে। ছুটি নিয়ে 1 ঘন্টার জন্য হলেও যেন তার সাথে দেখা করে রিশাদ। ফাইজা কান্নাকাটির জন্য রিশাদ খুব কষ্টে দুপুরের দিকে সময় ম্যানেজ করেছে। তা শুনে ফাইজা যেন খুশি উপড়ে পড়েছে। কোন ড্রেসটা পরবে সেটা সিলেক্ট করার জন্য পুরো কবার্ড এলোমেলো করে ফেলেছে। বিছানার উপরে 10-15টা ড্রেস ছড়িয়ে ছিটিয়ে আছে। আয়নার সামনে বারবার গালে হাত দিয়ে দেখছে। অবশেষে গাঢ় নীল রঙের একটা 3 পিস সিলেক্ট করলো ফাইজা। রিশাদ তাকে 3 পিসে দেখতে খুব পছন্দ করে। শাওয়ার নিয়ে এসে ড্রেসটা পরে নিজেকে আয়নার সামনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। মাথায় ঘোমটা পরে আনমনে হাসলো, লজ্জা পাচ্ছে। ধোয়াতে মুখ ঢেকে আবারও হাসছে। দিন দিন রিশাদের জন্য পাগল হয়ে যাচ্ছে সে। রিশাদের একটু অবহেলাও সহ্য হয় না এখন। আবার একটু ভালোবাসা পেতেই দিশাহারা হয়ে যায়। রাহিলা এসেছে, কাল পরশু মেয়ের সিজার করাবে, তাই ফারিস আর তাজমহলের কথা তাকে আসতেই হয়েছে। এরশাদ তালুকদার পরিবারের লোকেদের যাতায়াতের জন্য বেশ কিছুদিন আগে একটা গাড়ি কিনেছেন। গাড়ি চলাচলের জন্য একজন ভালো বিশ্বস্ত ড্রাইভার নিয়োগ করেছেন। ওই ড্রাইভার রহিলাকে মেয়ের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে। মাকে পেয়ে ভীষণ খুশি মুস্কান। সকালে এসেছে রহিলা, আর তখন থেকে মুস্কান মায়ের সাথে চিপকে আছে। মুস্কানের মা আশায় চিন্তিত। ফারিস আবারও ইন্ডাস্ট্রিতে চলে যায়। যাওয়ার আগে মুস্কানকে কড়াকড়িভাবে বলে গেছে কোনো প্রবলেম হলে যেন সাথে সাথে তাকে ফোন করে। রাহিলার সাথেও নমনীয় ব্যবহার করেছে, আর এও বলে গিয়েছে সে দ্রুত ফিরে আসবে। দুপুরের দিকে মায়ের পাশে শুয়ে মাকে কোমরে পেঁচিয়ে ধরেছে মুস্কান। রাহিলা আধশোয়া হয়ে মেয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মুস্কান হেসে ক্ষণে ক্ষণে মাকে দেখছে, আর রাহিলা মেয়ের কপালে চুমু দিচ্ছে। ভাবতে অবাক লাগে তার ছোট্ট মেয়েটা নাকি এখন মা হতে যাচ্ছে। মেয়েটার আব্বা বেঁচে থাকলে যে কত খুশি হতো। বাড়িতে মুস্কান আর তার আম্মা ছাড়া কেউ নেই। ফাইজ চলে যাওয়ার পর ফাইজাও বের হয়ে গেছে। রেস্টুরেন্টে বসে রিশাদের জন্য অপেক্ষা করছে ফাইজা। রিশাদের সাথে দেখা করতে করতে এখন আর আগের মতো ভয় পায় না সে। এতবার দেখা করেছে, এখন যখন ভাই বাবা বা অন্য কারো উপস্থিতি বাড়িতে থাকে না, তখনই দেখা করতে এসে পড়ে। সে নিশ্চিন্তে বসে আছে, রিশাদের জন্য অপেক্ষা করতে লাগলো। ঘামার্তক শরীর, ক্লান্ত মুখশ্রী, উস্কো খুস্কো চুল নিয়ে ফাইজের সামনে এসে হাজির হলো রিশাদ। পরনে ফুল হাতার শার্ট। অফিস থেকে ডিরেক্ট এখানে এসেছে। ঘাড় গলা ঘেমে নিয়ে একাকার। তড়িঘড়ি করে আসার জন্য এখন হাঁপাচ্ছে। ফাইজা বরাবর চেয়ারটায় বসতেই ঠান্ডা পানির বোতলটা এগিয়ে দিল রিশাদের দিকে ফাইজা। ঢকঢক করে পানিগুলো খেলো। শার্টের হাতার দুটো বুদাম
উপরে তুলে কোণে পর্যন্ত ভাঁজ করলো। ফাইজের দিকে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, সরি, খুব বেশি দেরি হয়ে গেছে না? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে? ফাইজা স্থির দৃষ্টি রিশাদের দিকে। এমন ঘেমে ভেজা একান্ত ব্যক্তিগত ব্যক্তিটি তার। সে লাজুক কণ্ঠে বলল, সমস্যা নেই। রিশাদ একটা ওয়েটারকে ডাক দিয়ে খাবার অর্ডার দিল। ফাইজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ 3 পিস পরে এসেছো যে? ফাইজা মুচকি এসে কানের পিছনে চুলকুচি বলল, চোখে পড়েছে তাহলে? আমার জন্য সেজেছ আর আমার চোখে পড়বে না? তোমাকে এমন গাঢ় করে কাজল দিতে কে বলেছে? আমার যে চুমু খেতে ইচ্ছে করছে। ফাইজা লজ্জা পেয়ে দৃষ্টি নত করে ফেলল। রিশাদ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, খুব সুন্দর লাগছে তোমায়। নীল জামা একদম নীল অপসরী লাগছে। ফাইজা সূক্ষ্ম কি এসে রিশাদের দৃষ্টি বিঘ্ন ঘটানোর চেষ্টা করলো, কিন্তু রিশাদ একবার পলক ফেলল না। এক দৃষ্টিতে ফাইজের দিকে তাকিয়ে আছে। ওইটার খাবার নিয়ে আসলো। রিশাদ নিজের হাতে ফাইজের মুখে খাবার তুলে দিল। পাশাপাশি চলতে থাকলো তাদের দুষ্টু মিষ্টি আলাপচারি। মুগ্ধতার মাঝে দুজন একজনও বুঝতে পারল না কেউ একজন দূর থেকে তাদের ছবি তুলছে। কুদ্দুস ফোন করে ফারিসকে। 3বারের মাথায় কল রিসিভ করলো ফারিস। হ্যালো বলতে কুদ্দুস উদ্বিগ্ন স্বরে বলল, তোর বোন ফাইজারকে বিয়ে শাদী দিয়ে ফেলেছিস? ফারিস ধমকে দিল, কী সব আবল তাবল বলছিস? ফাইজার বিয়ে হলে তোরা জানতি না? তাও ঠিক। আচ্ছা, ফাইজা কোথায়? কেন, ওর তো এখন কোচিনে থাকার কথা। তুই হঠাৎ আমার বোনকে নিয়ে পড়লি কেন? না মানে আসলে আমি তোকে একটা কথা বলতে চাইছিলাম। কথাটা আমি বেশ কয়েকদিন আগেই তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়নি। অপর পাশ থেকে ফারিসের গমগমে স্বর। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলবি সোজাসুজি বল, আমার কাজ আছে। কুদ্দুস ঠোঁট টিপে বলল, তুই কিভাবে নিবি জানি না, তাও বলছি। আই থিঙ্ক তোর বোন ফাইজা কারোর সাথে রিলেশনে আছে। ফারিসের চোয়াল শক্ত হয়ে গেল। তোর এমন কেন মনে হলো? দেখ ফারিস, আমি বেশ কয়েকদিন ফাইজাকে একটি ছেলের সাথে ঘুরঘুর করতে দেখেছি। সে এমনভাবে ছেলেটা হাত ধরে ঘুরছে যে যে কেউ দেখলে বলবে তারা রিলেশনে আছে। ইভেন এখনও ফাইজা আমার চোখের সামনে বসে সেই ছেলেটির হাতে খাবার খাচ্ছে। প্রায় 30 মিনিট ধরে আমি ফাইজার পিছনের টেবিলে বসে আছি। সে একবারের জন্য আমাকে খেয়াল করেনি, ছেলেটার প্রতি এতটা মগ্ন হয়ে আছে। ফারিসের কপালের রগ দপদপ করতে উঠল। আর যাই হোক, বন্ধুর মুখ থেকে ছোট বোনের সম্পর্কে এমন কথা শুনে নিজেকে ঠিক রাখার কথা না। কুদ্দুস তার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে কখনো এই ব্যাপারে মজা বা মিথ্যা বলবে না। বন্ধুর কাছ থেকে ছোট বোনের এমন নির্লজ্জ কাজ সম্পর্কে জানাটা বড় ভাই হিসেবে তার জন্য লজ্জাজনক। যে ভাই নিজের বোনকে সামলাতে রাখতে পারে না, সে আর কি পারবে। রাগে রি করতে করতে কুদ্দুসকে প্রশ্ন করল ফারিস, ফাইজা সত্যি এখনও তোর সামনে বসে আছে? হ্যাঁ দোস্ত, ট্রাস্ট মি। আমাকে ছবি পাঠিয়ে দে। পারবি তো পাঠাতে? আলবাত পারবো। তুই বলার আগে আমি 3-4টা ছবির ক্লিপ রেখে দিয়েছি, এক্ষুনি পাঠাচ্ছি। কুদ্দুস ফোন রেখে দ্রুত ফারিসকে ফটোগুলো সেন্ড করলো। ফোনে টুংটাং শব্দ হতেই ফারিস হোয়াটসঅ্যাপে ঢুকলো। একটা পিকে ক্লিক করতেই যা দেখলো তার পায়ের নিচ থেকে জমিন সরে গেল। মাথা রক্ত হয়ে গেল। কম্পিত হাতে একের পর এক পিক দেখতে লাগলো সে। রাগ তীর তীর করে কাঁপছে শরীর। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার বোন রিশাদের সাথে রিলেশনে আছে। রক্তিম চোখ নিয়ে ফাইজার ফোন করলো ফারিস। একবার ফোন করতে কল রিসিভ করলো ফাইজা। আগে ইচ্ছেকে তো ফোন না তুললে যেই ভুল করেছে সে ভুলটা এখনো করলো না। একবার কল আসতেই সহসায় রিসিভ করে ফেললো। আস্তে করে বল, হ্যালো ভাইয়া। বলতেই ফারিস শান্ত অথচ উৎকণ্ঠ কণ্ঠ শুনতে পেল। তুই এখন কোথায়? বাক্যটি শুনে কেঁপে উঠল ফাইজা। ঢোক গেলে বলল, আমি এখন কোচিনে ভাইয়া। কেন, কোনো দরকার? বোনের মিথ্যা শুনে দাঁতে দাঁত চেপে রাশভারী স্বরে বলল, বাসা আসবি কখন? এই তো 1 ঘন্টা খানেক মতো সময় লাগবে। তুই তো বলেছিলি তোর এক্সাম আছে, এক্সাম দিতে এত সময়? ফাইজা থম মেরে গেল। সে তো ভুলেই গিয়েছিল বাসা থেকে সে কোচিনের এক্সামের কথা বলে বেরিয়েছে। এখন কি হবে? কপালে বিন্দু বিন্দু ঘামটুকু মুছে পুনরায় ভাইকে মিথ্যা বলল। এক্সাম ছিল তো, এক্সাম পরে স্যার এখন এক্সট্রা ক্লাস নিচ্ছে। ফাইজের একের পর এক মিথ্যা ফারিসের প্রতিটা লোমকূপ জ্বলে উঠল। সে দাঁত কিরমির করে বলল, তোর এক্সামের ক্লাস শেষ হলে আর কোনো ক্লাস আছে? না নেই ভাইয়া। তাহলে সোজা বাসায় আয়। ফাইজা আচ্ছা বলতেই তার আগে ফারিসটা ফোন রেখে দিল। ফাইজা বড় করে হাঁপ ছেড়ে রিশাদের দিকে তাকালো। দেখলো রিশাদ রাগী ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে।
এতগুলো মিথ্যা বলার কোনো প্রয়োজন ছিল না। একদিন না একদিন তোমার ভাই এটা জানতোই, তাই ভালো ছিল এখন সত্যিটা বলে দেওয়া। পাগল নাকি? ভাই এসব জানিয়ে দিলে কি হবে তুমি বুঝতে পারছো? কিয়ামত বাঁধিয়ে দেবে। তো কি আছে, এখন শুনলে ঝামেলা করবে, পড়াশোনাও ঝামেলা করবে। ঝামেলা তো করবেই, তাই না? আকাশতুম্বিকে রাগ নিয়ে বাড়িতে প্রবেশ করলো ফারিস। এসে আগে উচ্চকণ্ঠে ফাইজাকে ডাকলো, ফাইজা, ফাইজা। ফাঁসের গলা শুনে রুম থেকে দ্রুত বের হলো মুস্কান। স্বামীর এমন গরম মুখ দেখে আটকে উঠে বলল, কি হয়েছে? ফাইজা তো এখনো ফেরেনি। ফাইজা এখনো ফেরেনি শুনে ফারিসের রাগ আর বেড়ে গেল। সে ড্রয়িং রুমে বসে ফাইজার জন্য অপেক্ষা করতে লাগলো। মুস্কান ভয়ে ভয়ে ফারিসের কাছে এসে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, আপনি এমন রেগে আছেন কেন? ফাইজা কিছু করেছে? ফারিস উত্তর দিল না। হিংস্র চোখ নিয়ে সদর দরজার দিকে তাকিয়ে রইল। মুস্কান একটা গ্লাসে পানি ভরে ফারিসকে খেতে দিল। ফারিস খেল না। মুস্কানের সামনে থেকে মুস্কানের গ্লাস ধরা হাতটা সরিয়ে ফেলল। অজানা আশঙ্কায় বুক কাঁপছে মুস্কানের। আজ এত রেগে কেন আছে বুঝতে পারল না। হাস্যজল মুখ নিয়ে বাড়ি প্রবেশ করলো ফাইজা। ডিঙিয়ে ডিঙিয়ে সদর দরজা দিয়ে ঢুকতেই ফারিস হাতে ভাঁজ করে ফাইজার মুখোমুখি দাঁড়ালো। ভাই এভাবে দাঁড়াতে দেখে ফাইজার হাসি মুখটা নিমিষে নিভে গেল। ভয়ে ভয়ে ভাইয়ের মুখের দিকে তাকাতেই ফারিস ভয়ঙ্কর রাগান্বিত চেহারা দেখে তার অস্তিত্ব কেঁপে উঠল। ফাইজের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত রুক্ষ মেজাজ নিয়ে বলল, বলেছিলি আসতে ঘন্টাখানেকের মতো লাগবে, তাহলে এত দেরি কেন হলো? ভাইয়ের এমন রুক্ষ স্বর শুনে ফাইজের গলা শুকে কাঠ, কপাল গলা শৈল বেয়ে ঝর্ণার মতো ঘাম ছুটছে। আমতা আমতা করে বলল, রাস্তা অনেক জ্যাম ছিল ভাইয়া। ঠাস। বাক্য শেষ হওয়ার আগে ফারিস শরীরের বেগে একটা থাপ্পড় মারল। এক থাপ্পড়ে ফাইজের কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে যেন। সবকিছু অন্ধকার দেখছে মনে হচ্ছে। ঝাঁঝালো স্বরে চেঁচালো, মিথ্যা মিথ্যা মিথ্যা, একের পর এক মিথ্যা বলে যাচ্ছিস তুই আমায়। কলিজায় এত সাহস আসলে কি করে? ভয়ে আর কান্নায় ফাইজার অবস্থা করুণ। গালে মনে হচ্ছে আগুনের লাভা পড়েছে, ব্যথায় ঝাঁঝা করেছে। কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছে না। মুস্কান স্ফুরিত হয়ে দ্রুত ফাইজাকে ধরতে গেলে ফারিস ধমক দিল, খবরদার, ছুবে না ওকে, দূরে যাও। ফাইজার কাছ থেকে মুস্কান দুপা পিছিয়ে গেল। রাহিলা শোরগোল শুনে ছুটে এলো রুম থেকে। বাড়িতে দুই একজন কাজের লোকও ছিল, তারা ভয়ে এক কোণে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সোনালির বিয়েতে শুধু জহির আর তাজমহল গিয়েছে। যেহেতু সোনালির বিয়েটা সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে না, তাই জহিরের সময় ম্যানেজ করতে না পেরে যেতে নিষেধ করেছিল। ছেলের বলায় এখন যেতে হয়েছে। একটা দিন নাকি সেই কাজকর্ম সামলে নিতে পারবে। মুস্কানের জোরাজুরিতে ফাইজা প্রথম মামা বাড়িতে যেতে রাজি হলেও এখন আর গেল না। তার নাকি কোচিংয়ে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। এক্সাম দেওয়া তো বাহানা মাত্র। ফাইজার মূলত আজ রিশাদের সাথে দেখা করতে চায়। আজ বাড়িতে বাবা মা নেই। ফারিস ভাইও বাবার কাজে ব্যস্ত, যার জন্য সুযোগটা হাতছাড়া করতে চাইছে না ফাইজা। 1 মাস আগে রিশাদের বাবা মোখলেস শেখ বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে মোখলেসের নিজের 2 পায়ে খুব গুরুতর আঘাত পায়। মাথায় আর হাতেও পেয়েছে, কিন্তু পায়ের আঘাতটা যেন অনেকটাই বেশি। এতটা বেশি যে তাকে এখন হুইল চেয়ারে বসে চলাফেরা করতে হয়। পায়ের জন্য এখন ট্রিটমেন্ট চলছে মোখলেসের। বাবার এই অবস্থার জন্য ফ্যামিলির পুরো দায়িত্ব এখন রিশাদের কাঁধে। বাবার চিকিৎসা থেকে শুরু করে পরিবারের এতগুলো মানুষের ভরণ পোষণ এবং সেবা বহন করে। কাজের চাপ, পরিবারের চাপ, টেনশন সব মিলিয়ে রিশাদ ক্লান্ত, যার জন্য ইদানিং ফাইজের সাথে তেমন একটা যোগাযোগ করতে পারে না। ফাইজের সাথে কথা বলার আগে তুলনা খুব কমিয়ে দিয়েছে। ফাইজা রিশাদের সমস্যাটা বোঝে, কিন্তু তারও তো ছোট্ট মনে অভিমান বাসা বাঁধে। যে ছেলেটা একসময় রাত দিন তার সাথে কথা বলতো, সেই ছেলেটা এখন 5 মিনিটের জন্য তার সাথে ঠিকমতো কথা বলে না। সে ফোন দিলে ব্যস্ততার জন্য রেখে দেয়। দেখা করতে বললে হাজারটা এক্সকিউজ যেন আগে থেকে রেডি থাকে। আজ ফাইজা জিদ ধরেছে, যে করে হোক রিশাদের সাথে দেখা করবেই, যার জন্য সকাল থেকে ফোন দিয়ে দিয়ে রিশাদকে পাগল করে ফেলেছে। ছুটি নিয়ে 1 ঘন্টার জন্য হলেও যেন তার সাথে দেখা করে রিশাদ। ফাইজা কান্নাকাটির জন্য রিশাদ খুব কষ্টে দুপুরের দিকে সময় ম্যানেজ করেছে। তা শুনে ফাইজা যেন খুশি উপড়ে পড়েছে। কোন ড্রেসটা পরবে সেটা সিলেক্ট করার জন্য পুরো কবার্ড এলোমেলো করে ফেলেছে। বিছানার উপরে 10-15টা ড্রেস ছড়িয়ে ছিটিয়ে আছে। আয়নার সামনে বারবার গালে
হাত দিয়ে দেখছে। অবশেষে গাঢ় নীল রঙের একটা থ্রি পিস সিলেক্ট করলো ফাইজা। রিশাদ তাকে থ্রি পিসে দেখতে খুব পছন্দ করে। শাওয়ার নিয়ে এসে ড্রেসটা পরে নিজেকে আয়নার সামনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মাথায় ঘোমটা পরে আনমনে হাসলো, লজ্জা পাচ্ছে। ধোয়াতে মুখ ঢেকে আবারও হাসছে। দিন দিন রিশাদের জন্য পাগল হয়ে যাচ্ছে সে। রিশাদের একটু অবহেলাও সহ্য হয় না এখন। আবার একটু ভালোবাসা পেতেই দিশাহারা হয়ে যায়। রাহিলা এসেছে, কাল পরশু মেয়ের সিজার করাবে, তাই ফারিস আর তাজমহলের কথা তাকে আসতেই হয়েছে। এরশাদ তালুকদার পরিবারের লোকেদের যাতায়াতের জন্য বেশ কিছুদিন আগে একটা গাড়ি কিনেছেন। গাড়ি চলাচলের জন্য একজন ভালো বিশ্বস্ত ড্রাইভার নিয়োগ করেছেন। ওই ড্রাইভার রহিলাকে মেয়ের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে। মাকে পেয়ে ভীষণ খুশি মুস্কান। সকালে এসেছে রহিলা, আর তখন থেকে মুস্কান মায়ের সাথে চিপকে আছে। মুস্কানের মা আশায় চিন্তিত। ফারিস আবারও ইন্ডাস্ট্রিতে চলে যায়। যাওয়ার আগে মুস্কানকে কড়াকড়িভাবে বলে গেছে কোনো প্রবলেম হলে যেন সাথে সাথে তাকে ফোন করে। রাহিলার সাথেও নমনীয় ব্যবহার করেছে, আর এও বলে গিয়েছে সে দ্রুত ফিরে আসবে। দুপুরের দিকে মায়ের পাশে শুয়ে মাকে কোমরে পেঁচিয়ে ধরেছে মুস্কান। রাহিলা আধশোয়া হয়ে মেয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মুস্কান হেসে ক্ষণে ক্ষণে মাকে দেখছে, আর রাহিলা মেয়ের কপালে চুমু দিচ্ছে। ভাবতে অবাক লাগে তার ছোট্ট মেয়েটা নাকি এখন মা হতে যাচ্ছে। মেয়েটার আব্বা বেঁচে থাকলে যে কত খুশি হতো। বাড়িতে মুস্কান আর তার আম্মা ছাড়া কেউ নেই। ফাইজ চলে যাওয়ার পর ফাইজাও বের হয়ে গেছে। রেস্টুরেন্টে বসে রিশাদের জন্য অপেক্ষা করছে ফাইজা। রিশাদের সাথে দেখা করতে করতে এখন আর আগের মতো ভয় পায় না সে। এতবার দেখা করেছে, এখন যখন ভাই বাবা বা অন্য কারো উপস্থিতি বাড়িতে থাকে না, তখনই দেখা করতে এসে পড়ে। সে নিশ্চিন্তে বসে আছে, রিশাদের জন্য অপেক্ষা করতে লাগলো। ঘামার্তক শরীর, ক্লান্ত মুখশ্রী, উস্কো খুস্কো চুল নিয়ে ফাইজের সামনে এসে হাজির হলো রিশাদ। পরনে ফুল হাতার শার্ট। অফিস থেকে ডিরেক্ট এখানে এসেছে। ঘাড় গলা ঘেমে নিয়ে একাকার। তড়িঘড়ি করে আসার জন্য এখন হাঁপাচ্ছে। ফাইজা বরাবর চেয়ারটায় বসতেই ঠান্ডা পানির বোতলটা এগিয়ে দিল রিশাদের দিকে ফাইজা। ঢকঢক করে পানিগুলো খেলো। শার্টের হাতার দুটো বুদাম উপরে তুলে কোণে পর্যন্ত ভাঁজ করলো। ফাইজের দিকে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, সরি, খুব বেশি দেরি হয়ে গেছে না? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে? ফাইজা স্থির দৃষ্টি রিশাদের দিকে। এমন ঘেমে ভেজা একান্ত ব্যক্তিগত ব্যক্তিটি তার। সে লাজুক কণ্ঠে বলল, সমস্যা নেই। রিশাদ একটা ওয়েটারকে ডাক দিয়ে খাবার অর্ডার দিল। ফাইজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ থ্রি পিস পরে এসেছো যে? ফাইজা মুচকি এসে কানের পিছনে চুল গুজে বলল, চোখে পড়েছে তাহলে? আমার জন্য সেজেছ আর আমার চোখে পড়বে না? তোমাকে এমন গাঢ় করে কাজল দিতে কে বলেছে? আমার যে চুমু খেতে ইচ্ছে করছে। ফাইজা লজ্জা পেয়ে দৃষ্টি নত করে ফেলল। রিশাদ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, খুব সুন্দর লাগছে তোমায়। নীল জামায় একদম নীল অপসরী লাগছে। ফাইজা সূক্ষ্ম কেশে রিশাদের দৃষ্টি বিঘ্ন ঘটানোর চেষ্টা করলো, কিন্তু রিশাদ একবার পলক ফেলল না। এক দৃষ্টিতে ফাইজের দিকে তাকিয়ে আছে। ওইটার খাবার নিয়ে আসলো। রিশাদ নিজের হাতে ফাইজের মুখে খাবার তুলে দিল। পাশাপাশি চলতে থাকলো তাদের দুষ্টু মিষ্টি আলাপচারি। মুগ্ধতার মাঝে একজনও বুঝতে পারল না কেউ একজন দূর থেকে তাদের ছবি তুলছে। কুদ্দুস ফোন করে ফারিসকে। 3বারের মাথায় কল রিসিভ করলো ফারিস। হ্যালো বলতে কুদ্দুস উদ্বিগ্ন স্বরে বলল, তোর বোন ফাইজারকে বিয়ে শাদী দিয়ে ফেলেছিস? ফারিস ধমকে দিল, কী সব আবল তাবল বলছিস? ফাইজার বিয়ে হলে তোরা জানতি না? তাও ঠিক। আচ্ছা, ফাইজা কোথায়? কেন, ওর তো এখন কোচিনে থাকার কথা। তুই হঠাৎ আমার বোনকে নিয়ে পড়লি কেন? না মানে আসলে আমি তোকে একটা কথা বলতে চাইছিলাম। কথাটা আমি বেশ কয়েকদিন আগেই তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়নি। অপর পাশ থেকে ফারিসের গমগমে স্বর। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলবি সোজাসুজি বল, আমার কাজ আছে। কুদ্দুস ঠোঁট টিপে বলল, তুই কিভাবে নিবি জানি না, তাও বলছি। আই থিঙ্ক তোর বোন ফাইজা কারোর সাথে রিলেশনে আছে। ফারিসের চোয়াল শক্ত হয়ে গেল। তোর এমন কেন মনে হলো? দেখ ফারিস, আমি বেশ কয়েকদিন ফাইজাকে একটি ছেলের সাথে ঘুরঘুর করতে দেখেছি। সে এমনভাবে ছেলেটা হাত ধরে ঘুরছে যে কেউ দেখলে বলবে তারা রিলেশনে আছে। ইভেন এখনও ফাইজা আমার চোখের সামনে বসে সেই ছেলেটির হাতে খাবার খাচ্ছে।
প্রায় 30 মিনিট ধরে আমি ফাইজার পিছনের টেবিলে বসে আছি। সে একবারের জন্য আমাকে খেয়াল করেনি। ছেলেটার প্রতি এতটা মগ্ন হয়ে আছে। ফার্সের কপালের রগ দপদপ করতে উঠল। আর যাই হোক, বন্ধুর মুখ থেকে ছোট বোনের সম্পর্কে এমন কথা শুনে নিজেকে ঠিক রাখার কথা না। কুদ্দুস তার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে কখনো এই ব্যাপারে মজা বা মিথ্যা বলবে না। বন্ধুর কাছ থেকে ছোট বোনের এমন নির্লজ্জ কাজ সম্পর্কে জানাটা বড় ভাই হিসেবে তার জন্য লজ্জাজনক। যে ভাই নিজের বোনকে সামলে রাখতে পারে না, সে আর কি পারবে। রাগে রি করতে করতে কুদ্দুসকে প্রশ্ন করলো, ফারিস, ফাইজে সত্যি এখনো তোর সামনে বসে আছে? হ্যাঁ দোস্ত, ট্রাস্ট মি। আমাকে ছবি পাঠিয়ে দে। পারবি তো পাঠাতে? আলবাত পারবো। তুই বলার আগে আমি 3-4টা ছবির ক্লিপ রেখে দিয়েছি, এক্ষুনি পাঠাচ্ছি। কুদ্দুস ফোন রেখে দ্রুত ফারিসকে ফটোগুলো সেন্ড করলো। ফোনে টুংটাং শব্দ হতেই ফারিস হোয়াটসঅ্যাপে ঢুকলো। একটা পিকে ক্লিক করতেই যা দেখলো তার পায়ের নিচ থেকে জমিন সরে গেল। মাথা রক্ত হয়ে গেল। কম্পিত হাতে একের পর এক পিক দেখতে লাগলো সে। রাগ তীর তীর করে কাঁপছে শরীর। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার বোন রিশাদের সাথে রিলেশনে আছে। রক্তিম চোখ নিয়ে ফাইজার ফোন করলো ফারিস। একবার ফোন করতে কল রিসিভ করলো ফাইজা। আগে ইচ্ছেকে তো ফোন না তুললে যেই ভুল করেছে সে ভুলটা এখনো করলো না। একবার কল আসতেই সহসায় রিসিভ করে ফেললো। আস্তে করে বল, হ্যালো ভাইয়া। বলতেই ফারিস শান্ত অথচ উৎকণ্ঠ কণ্ঠ শুনতে পেল। তুই এখন কোথায়? বাক্যটি শুনে কেঁপে উঠল ফাইজা। ঢোক গেলে বলল, আমি এখন কোচিনে ভাইয়া। কেন, কোনো দরকার? বনে মিথ্যা শুনে দাঁতে দাঁত চেপে রাশভারী স্বরে বলল, বাসা আসবি কখন? এই তো 1 ঘন্টা খানেক মতো সময় লাগবে। তুই তো বলেছিলি তোর এক্সাম আছে, এক্সাম দিতে এত সময়? ফাইজা থম মেরে গেল। সে তো ভুলেই গিয়েছিল বাসা থেকে সে কোচিনের এক্সামের কথা বলে বেরিয়েছে। এখন কি হবে? কপালে বিন্দু বিন্দু ঘামটুকু মুছে পুনরায় ভাইকে মিথ্যা বলল। এক্সাম ছিল তো, এক্সাম পরে স্যার এখন এক্সট্রা ক্লাস নিচ্ছে। ফাইজার একের পর এক মিথ্যা ফারিসের প্রতিটা লোমকূপ জ্বলে উঠল। সে দাঁত কিরমির করে বলল, তোর এক্সামের ক্লাস শেষ হলে আর কোনো ক্লাস আছে? না নেই ভাইয়া। তাহলে সোজা বাসায় আয়। ফাইজা আচ্ছা বলতেই তার আগে ফারিসটা ফোন রেখে দিল। ফাইজা বড় করে হাঁপ ছেড়ে রিশাদের দিকে তাকালো। দেখলো রিশাদ রাগী ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এতগুলো মিথ্যা বলার কোনো প্রয়োজন ছিল না। একদিন না একদিন তোমার ভাই এটা জানতোই। তাই ভালো ছিল এখন সত্যিটা বলে দেওয়া। পাগল নাকি? ভাই এসব জানিয়ে দিলে কি হবে তুমি বুঝতে পারছো? কিয়ামত বাঁধিয়ে দেবে। তো কি আছে, এখন শুনলে ঝামেলা করবে, পড়াশোনাও ঝামেলা করবে। ঝামেলা তো করবি, তাই না? আকাশতুম্বিকে রাগ নিয়ে বাড়িতে প্রবেশ করলো ফারিস। এসে আগে উচ্চ কণ্ঠে ফাইজাকে ডাকলো, ফাইজা, ফাইজা। ফাঁসের গলা শুনে রুম থেকে দ্রুত বের হলো মুস্কান। স্বামীর এমন গরম মুখ দেখে আটকে উঠে বলল, কি হয়েছে? ফাইজা তো এখনো ফেরেনি। ফাইজা এখনো ফেরেনি শুনে ফারিসের রাগ আর বেড়ে গেল। সে ড্রয়িং রুমে বসে ফাইজার জন্য অপেক্ষা করতে লাগলো। মুস্কান ভয়ে ভয়ে ফারিসের কাছে এসে উৎকণ্ঠ নিয়ে প্রশ্ন করলো, আপনি এমন রেগে আছেন কেন? ফাইজা কিছু করেছে? ফারিস উত্তর দিল না। হিংস্র চোখ নিয়ে সদর দরজার দিকে তাকিয়ে রইল। মুস্কান একটা গ্লাসে পানি ভরে ফারিসকে খেতে দিল। ফারিস খেল না। মুস্কানের সামনে থেকে মুস্কানের গ্লাস ধরা হাতটা সরিয়ে ফেলল। অজানা আশঙ্কায় বুক কাঁপছে মুস্কানের। আজ এত রেগে কেন আছে বুঝতে পারল না। হাস্যজল মুখ নিয়ে বাড়ি প্রবেশ করলো ফাইজা। ডিঙিয়ে ডিঙিয়ে সদর দরজা দিয়ে ঢুকতেই ফারিস হাতে ভাঁজ করে ফাইজার মুখোমুখি দাঁড়ালো। ভাই এভাবে দাঁড়াতে দেখে ফাইজার হাসি মুখটা নিমিষে নিভে গেল। ভয়ে ভয়ে ভাইয়ের মুখের দিকে তাকাতেই ফারিস ভয়ঙ্কর রাগান্বিত চেহারা দেখে তার অস্তিত্ব কেঁপে উঠল। ফাইজের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত রুক্ষ মেজাজ নিয়ে বলল, বলেছিলি আসতে ঘন্টাখানেকের মতো লাগবে, তাহলে এত দেরি কেন হলো? ভাইয়ের এমন রুক্ষ স্বর শুনে ফাইজের গলা শুকে কাঠ, কপাল গলা শৈল বেয়ে ঝর্ণার মতো ঘাম ছুটছে। আমতা আমতা করে বলল, রাস্তা অনেক জ্যাম ছিল ভাইয়া। ঠাস। বাক্য শেষ হওয়ার আগে ফারিস শরীরের বেগে একটা থাপ্পড় মারল। এক থাপ্পড়ে ফাইজা কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে যেন। সবকিছু অন্ধকার দেখছে মনে হচ্ছে। ঝাঁঝালো স্বরে চেঁচালো, মিথ্যা মিথ্যা মিথ্যা, একের পর এক মিথ্যা বলে যাচ্ছিস তুই আমায়। কলিজায় এত সাহস আসলে কি করে? ভয়ে আর কান্নায় ফাইজার অবস্থা করুণ। গালে মনে হচ্ছে আগুনের লাভা পড়েছে, ব্যথায় ঝাঁঝা করেছে। কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছে না। মুস্কান
স্ফুরিত হয়ে দ্রুত ফাইজাকে ধরতে গেলে ফারিস ধমক দিল, খবরদার, ছুবে না ওকে, দূরে যাও। ফাইজার কাছ থেকে মুস্কান দুপা পিছিয়ে গেল। রাহিলা সরম শোরগোল শুনে ছুটে এলো রুম থেকে। বাড়িতে দুই একজন কাজের লোকও ছিল, তারা ভয়ে এক কোণে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে ফাইজা। ফার্সে বকা ধমক শাসন তো এখন বুকের ভেতর কাঁপছে। সে ভাবতে পারেনি তার ভাই এত তাড়াতাড়ি সব জেনে যাবে। রিশাদকে ভুলে যাওয়ার কথা বলেছে ফারিস, আর কোনোদিনও যেন তার সাথে যোগাযোগ না করে, কথা না বলে, দেখা না করে। যদি করে তাহলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে। রিশাদকে ভুলে যাওয়ার কথা চিন্তা করতেও পারে না ফাইজা। ভাবলেও শ্বাস বন্ধ হয়ে আসে, বুক ফাটে কষ্টে। বাড়িতে রাহিলা ছিল বলে ফাইজাকে বেশি কিছু বলতে পারেনি ফারিস। মুস্কান ফারিসকে থামাতে সফল না হলেও রাহিলা হয়েছে। ছোট চাচির কথায় ফারিস নিজের রাগটা দমিয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। মুস্কান জানে ফারিস এত সহজে থামবে না, বাড়িতে এসে আবার শুরু করবে। তাই সে তার শ্বশুরকে ফোন দিয়ে যত দ্রুত সম্ভব বাড়ি আসতে বলল। তারা রাস্তায় আছে, আসতে একটু সময় লাগবে। রাহিলার সাথে কথা বলে তাজমহল এত ইমার্জেন্সি তলবের কথা জানতে চাইলেও রাহিলা যতটুকু জানাতে সম্ভব হয়েছে ততটুকু জানিয়ে দিয়েছে। রুমের দরজা লক করে কাঁদছে ফাইজা। মুস্কান ডেকেছে, রাহিলা ডেকেছে, কার সাথে কথা বলেনি। ফাইজার মাথায় এখন শুধু রিশাদের ঘুরছে। সে রিশাদকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। ফাইজা কোনোদিনও তাদের সম্পর্ক ভেঙে ফেলতে পারবে না, আর তার ভাই কোনোদিনও মেনে নেবে না, বাবাও না। কি করবে সে? নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। একবার ভাবছে রিশাদের সাথে পালিয়ে যাবে, আবার ভাবছে এই কাজ কখনো করা যাবে না, বাবা ভাই কষ্ট পাবে। কি করবে সে? কপালের দিকে চুল টেনে ধরেছে ফাইজা। বাবা ভাই রিশাদ সবাইকে সে সমান ভালোবাসে, কারোর জন্য কাউকে কষ্ট দিতে পারবে না। গা থেকে ওড়না ছড়ে চিৎকার করে কাঁদছে ফাইজা। চোখের গাঢ় কাজল চোখের পানির সাথে লিপটে চারপাশে ছড়িয়ে গেছে। ফাইজার চিৎকার আশপাশ বাড়ি হয়ে গেছে। মুস্কান রুমের বাইরে থেকেও শুনতে পাচ্ছে সেই আর্তনাদ। সে এত অসহায়, কিছু করতে পারছে না। অস্থির হয়ে রিশাদকে কল করলো ফাইজা। ফাইজা কান্না ভেজা কণ্ঠে রিশাদ ঘাবড়ে গিয়ে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? ফাইজা কান্নার জন্য কথা বলতে পারছে না। হেঁচকে তুলতে তুলতে বাড়িতে আসার পর যা যা ঘটলো সব বলল। ফাইজায় ঠেকে ঠেকে কথাগুলো খুব কষ্ট হলো বুঝতে রিশাদের। অফিস শেষে বাইক নিয়ে বাড়িতে যাচ্ছিল। ফাইজার মুখ থেকে সব শুনে বাকি পথে না গিয়ে বাইক ঘোরালো হন্তদন্ত হয়ে মামা বাড়ি। বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে ফাইজা চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে রিশাদ। মুস্কান সামনে আসতেই তাকে দেখে জিজ্ঞেস করলো, ফাইজা কোথায়? সমস্যা কি তোর হাজবেন্ডের? শুধু শুধু আমাদের মধ্যে ভিলেন হতে কেন চাইছে? মুস্কান ঘাবড়ানো স্বরে বলল, তুমি কেন এসেছো রিশাদ ভাই? প্লিজ চলে যাও, উনি তোমাকে দেখলে আরও রেগে যাবেন। রিশাদ ঘেপে বলল, ডাক্তার ওনাকে, রাগকে শুধু তোর ওনারই আছে, আমাদের নেই? রিশাদের গলা শুনে রুমের দরজা খুলে ছুটে আসলো ফাইজা। কাঁদতে কাঁদতে রিশাদের সামনে দাঁড়িয়ে রিশাদের দিকে তাকালো। রিশাদ তার গাল দুটোতে হাতে তালুতে নিয়ে আগলে ধরল, নরম স্বরে বলল, কি অবস্থা করেছো নিজের? এত কাঁদতে হয়? আমি আছি না, আমি সব ঠিক করে দেব। রিশাদের নরম স্বরে ফাইজা কান্নাবেগ যেন আরও বেড়ে গেল। কাঁদতে কাঁদতে রিশাদকে জড়িয়ে ধরতে যাবে, তখনই ভাইকে দেখে আঁতকে উঠল। ফারিস অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নিজের পেছনে হাত মুষ্টিবদ্ধ করে ফারিসকে দাঁড়িয়ে থাকতে দেখে মুস্কানও চমকে গেল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। মুস্কান মনে মনে খুব করে চাইছে যেন ফারিস কিছুতে এখন বাড়িতে না আসে, কিন্তু এই লোক কখন বাড়িতে এলো তারা কেউই টের পায়নি। উত্তেজিত হয়ে রিশাদের বাহু টেনে তাকে ফাইজার থেকে দূরে সরল ফারিস। গর্জন ছুড়ল, আমার বোনের থেকে দূরে থাক। রিশাদ সোজা সাপটা জবাব দিল, থাকবো না। ফারিসের রক্ত টকবক করে উঠল। আঙ্গুলগুলো মুঠি করে রিশাদকে ঘুষি মারতে গেলে ফাইজা রুখে দাঁড়ালো। অশ্রুসিক্ত কণ্ঠে হাত জোর করে বলল, প্লিজ ভাইয়া। ফারিস থেমে গেল। বোনের দিকে তাকিয়ে অবিশ্বাসী কণ্ঠে বলল, আমি ভাবতে পারছি না তুই রিশাদের মতো একটা ছেলের সাথে। কথার মাঝপথেই থেমে গেল। আবার বলল, বড্ড হয়ে গেছিস না? ফাইজা অপরাধীর মতো মাথা নইয়ে ফেলল। ফারিস ক্ষুব্ধ কণ্ঠে বলল, তুই যদি একটা গার্মেন্টসের শ্রমিককে পছন্দ করে নিতি আমি মেনে নিতাম, কিন্তু এই রিশাদকে কখনোই না। কেন, আমাকে মেনে নিতে এত কিসের প্রবলেম তোর?
রিশাদ বলল। সেটা তুই নিজেকে প্রশ্ন করে দেখ। আমি নিজেকে প্রশ্ন করে দেখেছি, কোনো উত্তর পাইনি। গার্মেন্টসের শ্রমিক নিয়ে প্রবলেম তো। ঠিক আছে, আমি কালই গার্মেন্টসের শ্রমিক হিসেবে জয়েন করব। তোর বোনের জন্য সব করতে পারি, তবু আমাকে মেনে নে। ফাইজাকে সরিয়ে রিশাদের বুকে শার্ট চেপে ধরল ফারিস। মজা নিচ্ছিস আমার সাথে? মুস্কান আর ফাইজা ভয় জমে গেল। এক ঝড়ের পর আর এক ঝড়, কিভাবে থামবে? তখন হন্তদন্ত পায়ে দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো জহির আর তাজমহল। জহির এসে ছেলে থেকে হাত সরালো, উৎকণ্ঠ নিয়ে বলল, অন্যের ছেলের গায়ে হাত তুলে কোনো লাভ হবে না। মাথা ঠান্ডা করো, দোষ আমাদের। আমরা আমাদের মেয়েকে সঠিক পথ দেখাতে পারিনি, বিধায় ও এমন করেছে। ফাইজা নিষ্প্রাণ স্বরে ডাকলো, বাবা। চুপ। মেয়ে থেকে কটমট চোখে তাকিয়ে ধমক দিল জহির। ফাইজা ওর দু মুখে হাত দিয়ে কান্না আটকালো। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, বুক ফেটে চিৎকার আসছে। রিশাদ মলিন কণ্ঠে বলল, ওর কোনো দোষ নেই মাম্মু। এবার রিশাদের দিকে কঠিন দৃষ্টিতে তাকালো জহির। অত্যন্ত ভদ্র আর স্বাভাবিক কণ্ঠে বলল, চলে যাও এখান থেকে। আমার মেয়ের আশেপাশে, এই বাড়ির আশেপাশেও যেন তোমাকে আর না দেখি। হঠাৎ রিশাদের বুক জ্বলে উঠল। সে ধপ করে জহির এক হাত নিজের হাতের মুঠে নিয়ে মিনতি ভরা কণ্ঠে বলল, কেন এমন করেছেন মামু? বিশ্বাস করেন আর কখনো কোনো খারাপ কাজ করব না। আপনার মেয়েকে আগলে রাখবো, কলেজা ভরে রাখবো, আপনাদের মতোই ভালোবাসা দেব। আমাকে একটা সুযোগ দিয়ে রাখেন। জহির ফট করে নিজের হাত সরিয়ে নিল। রিশাদের দৃষ্টি ঘোরা ঘোলা হয়ে গেল। ফাইজের ঠোঁট কামড়ে নিচে কান্না আটকাচ্ছে। ফার্স ভরাট স্বরে বলল, এসব ফিল্মে কথা বলে কোনো লাভ হবে না। তোর বাবা একটা পশু, তুই আর একটা পশু। আমি জেনে বুঝি আমার বোনকে তোদের মতো কোনো পশুর ভিড়ে পাঠাবো না। এবার রিশাদের রাগ উঠে গেল। খেপে বলল, আমাদের মতো পশুর ভিড়ে তোর ফুপিমনির মতো মানুষ আছে, সেটা ভুলে যাস না। না, ভুলে যায়নি। আমার ফুপিমনির সাথে তোরা কি কি করেছিস সেটাও ভুলে যায়নি। তাই ভালো ভালো বলছি, চলে যা। তোর গায়ে আঘাত করলে ফুপিমনি কষ্ট পাবে, সেটা আমি করতে চাই না। কর, আঘাত কর। আঘাত করতে তোকে না বলেছি কি? আঘাত করতে করতে শরীরের সব রক্ত ঝরে ফেল, তবু তোর বোনকে আমায় দে। আমি আমার বোনকে কখনোই তোর কাছে দিব না। তাহলে আমাকে রেখে দে। এবার ফারিস সত্যি সত্যি রিশাদের আঘাত করতে বসলো। দ্বিতীয়বার আঘাত করতে গেলে তাজমহল ছেলেকে সামলালো। জহির রাগান্বিত স্বরে বলল, এই ছেলে, তোমাকে ভালোই ভালোই বলছি, থেকে চলে যাও। কি চাইছো তুমি? আপনার মেয়েকে চাইছি মামু। জহির ফাইজের দিকে তাকালো। ফাইজা কান্নায় চোখ মুখ ফুলিয়ে রেখেছে। জহির শান্ত স্বর বলল, ঠিক আছে, আমার মেয়ে যদি আমার ভালোবাসাকে অবজ্ঞা করে, আমাদের ছোট করে, আমাদের কথা অমান্য করে তোমার সাথে চলে যেতে চায়, তাহলে তুমি নিয়ে যাও। তাজমহল মুখ খুললেন, কি বলছেন এসব? জয়ের হাতের ইশার স্ত্রীকে থামিয়ে দিল। ফয়জের দিকে তাকিয়ে বলল, কি তুমি যাবে ওর সাথে? ফয়জা ছলছল চোখে বাবার দিকে তাকালো। অসহায় কণ্ঠে বলল, আমি তোমাদের ভালোবাসি বাবা, তোমাদের কখনো অবজ্ঞা করতে পারবো না। জয়ের পুনরায় ঈশাদের দিকে তাকিয়ে স্লান হেসে বলল, শুনলে তো? ঈশাদ তাচ্ছিল্য সুরে বলল, গলায় ছুরি চালিয়ে বলছেন তুই মরবি? এটাও আদৌ সম্ভব? আমি এত কিছু বুঝি না। আমার মেয়ে যদি আমার বিরুদ্ধে গিয়ে তোমার সাথে চলে যেতে চায়, তুমি নিয়ে যেতে পারো। রিশাদ তেতে উঠে বলল, এটা ঠিক হচ্ছে না। আপনি ভালো করেই জানেন ফাইজে এমনটা কখনোই করবে না। জহির হেসে বলল, তো বুঝলেই তো, আমি আমার মেয়েকে সামলাতে পারবো। তুমি নিজেকে সামলে বাড়ি যাও। এতটুকু বলে ফাইজার হাত ধরে টেনে নিয়ে ঘরে গেল জহির। ফারিসও চলে গেল। থমকে রইল মুস্কান, তাজমহল আর রিশাদ। রহিলা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখলেন, কিন্তু অতিথি হয়ে এদের মাঝে কথায় আর ঢুকতে চাইলেন না। রিশাদ হাসার ব্যর্থ চেষ্টা করে বলল, আমাকে পশু বলে? আরে, পশুদেরও তো হৃদয় আছে, ওদের তো সেটাও নেই। চোখ বেয়ে এক ফোঁটা জল ফ্লোরে পড়ল রিশাদের। সেটা দেখে মুস্কান খুব খারাপ লাগলো তার। তাজমহলের মায়া ভরা চোখে রিশাদের দিকে তাকালো। কিছু বলার জন্য উদ্বোধ হতেই রিশাদ তাকে অগ্রাহ্য করে চলে গেল। ঘরে এসে মুস্কান রাগ দেখে প্রতিটা কাজ করতে লাগলো। ফার্সি দেখে ভুলেও তাকাচ্ছে না। ফার্সও মুস্কানকে পরোয়া করলো না। টাওয়াল নিয়ে সরাসরি সুইমিং পুলে চলে গেল। মুস্কান সেই দিকে তাকে বিড়বিড় করে বলতে লাগলো, অসভ্য, নির্দয়, পাষাণ লোক। বড় ভাই এমন হয়? এখন বড় ভাইগিরি দেখাচ্ছে? বোনকে এত ভালোবাসায়, তা বোনকে সুখে দেখতে পারবে না? বোনের সুখ হবে কোনটায় সেটা দেখবে না? ওয়ালেট রাখতে এসে মুস্কান বিড়বিড় করে প্রতিটা কথা শুনছে ফারিস।
দীর্ঘশ্বাস ফেলে ওয়ালেট হাতে নিয়ে আবারও চলে গেল। বোনকে ভালোবাসে বলেই তো মুখলেস শেখের মতো এমন একটা লোকের বাড়িতে নিজের বোনকে পাঠাতে চাইছে না সে। যে লোকটা টাকার জন্য নিজের মেয়ের ক্ষতি করতে চায়, সেই লোক তার বোনকে কি না করতে পারে? সেই লোকের ছেলেও বা কম হবে কি সে? যে যাই বলুক, সে কখনো এই সম্পর্ক মেনে নিবে না। মাঝরাতে পেটের ব্যথায় আর্তনাদ করে ঘুম থেকে উঠে বসলো মুস্কান। হারিস পাশে শুয়েছিল। তার চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে আজে বাজে কথা ভাবছিল। আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে চিন্তা করছিল। মুস্কানের আর্তনাদে সে ধরফড়িয়ে উঠে বসলো। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? পেটে পেন হচ্ছে? মুস্কান পাত্তা দিল না ফারিসকে। নিজের পেটের দিকে তাকিয়ে বাচ্চাদের উদ্দেশ্যে বকতে লাগলো, সমস্যা কি তোমাদের? আমার পেটকে কি ফুটবল মাঠ পেয়েছ? যে দুটো মিলে একসাথে লাথি মারা শুরু করলে? ব্যথা লাগে না আমার? পাপার মতো এতটা কষ্ট দিতে ভালো লাগে খুব, তাই না? তোমার পাপা তো একটা নিষ্ঠুর মানুষ। তোরা কখন আসবি সেই চিন্তায় সে ঘুমাতেই পারে না। তোরা বাচ্চা মানুষ, পেটে থাকবি, খাবি দাবি, ঘুমাবি। তোরা কেন এত নড়াচড়া করবি? শান্তিতে একটু ঘুমাতেও পারি না তোদের জ্বালায়। সবটা মিলে আমার জীবনটা একদম তেজপাতা বানিয়ে দিচ্ছে। ফাইস হতভম্ব হয়ে কেবল শুনে গেল মুস্কানের কথাগুলো। তার এখন কোনো রিয়াকশন দেওয়ার উচিত সে বুঝতে পারছে না। আজ সন্ধ্যা থেকে মুস্কান ঠিকমতো কথা বলছে না তার সাথে। যেটুকু বলতে হয় খোঁচা মেরে নয় কিটকিটিয়ে বলেছে। পেটে ব্যথা ফুপে গেছে মুস্কান। ফারিস আদরে ভরে ভাবে মুস্কানকে টেনে বুকে জড়াতে চাইলে মুস্কান ঠেলা মেরে সরিয়ে দিল। ছবেন না আমায়। ফারিস শুনল না। জোর করে মুস্কানকে টেনে তার মাথায় বুকে আগলে ধরল। মাথায় চুমু দিয়ে বলল, কেঁদো না। কালকে দিন বাদই তোমার বাচ্চারা কোলে থাকবে, তখন আর কষ্ট হবে না। মুস্কান জোর করে ফারিসের বুক থেকে ছোটার চেষ্টা করলো। জিদ দেখে বলল, ছাড়ো না মায়। ফারিস ছাড়ল না। আস্তে করে ফিসফিস করে বলল, হুস, বিকুল। হসপিটালের কেবিনে বসে মাকে জড়িয়ে ধরে কাঁদছে মুস্কান, হাতে কেননা লাগানো। ভয়ে তার মুখটা একটুখানি হয়ে আছে। একটু পরে তার সিজার করানো হবে। সেটা মনে করলে মুস্কানের সমস্ত শরীর শিরশির করছে। হাত পা অবশ্যই আসছে। বুক টিপ টিপ করছে। গলা শুকিয়ে যাচ্ছে। কেবিনে বেশি মানুষ অ্যালাউ করা হয়নি বলে সকালে কেবিনে বাইরে বসে আছে। নাতির সিজার বলে রাতুলকে নিয়ে সকাল সকাল ইরশাদ তালুকদার ঢাকায় চলে এসেছে। তিনি কিছুক্ষণ মুস্কানের মাথায় হাত বুলিয়ে মোলায়েম স্বরে কথা বলে এখন কেবিনের বাইরে চেয়ারগুলোতে বসে আছে। সব কাজকর্ম বাদ দিয়ে জহির আর আব্বাজানের পাশে বসে আছে। প্রথমবার দাদা হওয়ার আনন্দই অন্যরকম। জামিলও আর শিল্পী একমাত্র হসপিটালে আসলো। এসে আগে মুস্কানের সাথে দেখা করলো। জিন্নাত আসেনি। কেন আসেনি সেটা জানার কারো বাকি নেই। ফার্সের ছোট মামা রাসেলও এসেছে আজ। তার বউকে 6 মাসের প্রেগনেন্ট, তাই অল্প কিছুক্ষণ থেকে আবার চলে গেছে। দৌড়াদৌড়ি করে হসপিটাল সব ফর্মালিটি পূরণ করছে ফারিস। এদিকে টেনশন, অন্যদিকে সব সামলাতে হচ্ছে। তাজমহল আর রাহিলা প্রয়োজনে যা যা লাগে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছে। রাহিলা বারবার মেয়ের চোখের পানি মুছে দিচ্ছে। শিল্পী বুঝাচ্ছে, তাজমহলও সাহস দিচ্ছে, কিন্তু কারো কথায় কানে তুলছে না মুস্কান। সে কেঁদে কেঁদে বলছে বাড়ি চলে যাবে, সে সিজার করাবে না, পেট কাটতে দেবে না। ওটিতে নিয়ে যাওয়ার আগে ফার্সের হাত চেপে ধরে ডুকরে কেঁদে দিয়েছিল মুস্কান। ফার্সের চোখে লাল। কাল থেকে ফার্সের সাথে যতই কথা না বলুক, রাগ দেখাট, খিটখিট করুক, এখন আর সেটা করতে পারল না মুস্কান। লোকটা ক্লান্ত উদ্বিগ্ন চেহারা দেখে সে নিজের আবেগ ধরে রাখতে পারল না। ফুপি ফুপি কেঁদে ভিজা কণ্ঠে বলল, আমার সত্যি খুব ভয় করছে। মা চাচি সকলের সামনে মুস্কানের কপালে চুমু দিল ফারিস। ক্যানোলা লাগানো হাত মুঠোয় নিয়ে বলল, ভয়ের কিছু নেই। ভাবো যে তুমি তোমার বেবিদের আনতে যাচ্ছ। আর কিছুক্ষণ পরেই তাদের তুমি ছুঁতে পারবে, চুমু খেতে পারবে, কোলে নিতে পারবে। ওরা একসময় তোমাকে মামা বলে ডাকবে। নর্মাল ডেলিভারিতে তোমার লাইফ রিস্ক হবে মুস্কান। শেষে সে সাথে বেবিদের ক্ষতি হবে। তুমি কি চাও তোমার বেবিদের ক্ষতি হোক? মুস্কান চোখ দুটো বেয়ে অঝরে পানি নামছে। সে দুদিকে মাথা নাড়াবলো। ফার্স মুচকিয়েছে মুস্কানের চোখের পানি মুছিয়ে দিল। কোমল স্বরে বলল, তাহলে আর কেঁদো না। ভালো ভালো বেবিদের নিয়ে আসো। কথা দিচ্ছি আর কোনোদিন বাচ্চা কাচ্চার নামও নিব না। ফার্সের শেষে কথাটাই হেসে দিল মুস্কান। সিক্ত কণ্ঠে বলল, দোয়া করবেন। ফার্স পুনরায় কপালের ছোঁয়ালো। তার চোখের কার্নিশ লাল। ঘন শ্বাস পড়ল
বলল, অবশ্যই। মুস্কানকে ওটিতে শুয়ে থাকতে দেখে ফার্সের অস্থির হতে শুরু করলো। সমানে পায়চারি করতে করতে বারবার ওটির দরজার দিকে তাকাচ্ছে। মুস্কানে কিছু হবে না তো? এই টেনশন 1 মিনিটও তার মাথায় থেকে বের হচ্ছে না। মুস্কানকে সাহস যুগে সে নিজেই এখন ভয় পাচ্ছে। ঘামে ভিজে ফার্সের শার্ট একাকার, বারবার উদ্বিগ্ন হয়ে কপালে ঘাম মুছছে। নাদির এমন অস্থির দেখে এরশাদ তালুকদার নিজে ফাঁসের দিকে এগিয়ে গেলেন। নাদির কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, স্থির হও, তোমার বউয়ের কিছু হবে না। বসো এখন আমার পাশে। তাজমহলকে উদ্দেশ্য করে বললেন, ওকে একটু পানি খেতে দাও তো। পুরোটা আমার মতো হয়েছে, বউ ছাড়া একদম চলে না। এরশাদ তালুকদারের কথায় সবাই হেসে দিল। পাক্কা 45 মিনিট পর দুটো নার্স তোয়ালে মোড়ানো সাদা ফকফকে দুটো বাচ্চা নিয়ে বাইরে বের হলেন। নার্সদের কোলে থেকে বাচ্চা দুটোর গলা ফাটে চিৎকার করছে। ফয়জা এক কোণে চুপচাপ বসেছিল। বাচ্চাদের কান্না শুনে সবার আগে দৌড়ে আসলো, খুশিতে বকবক করলো, মা আমি ফুপিমনি হয়ে গেছি। দু চোখে চিকচিক করছে তাজমহলের। সেও দৌড়ে এসে সবার আগে একটা বাচ্চা কোলে নিল। যে নার্সটি থেকে নিয়েছে সে নার্সটি বলল, এটা বয়। অপর নার্সটি কোলে বাচ্চাটি দেখে বলল, ওটা গার্ল। আত্মহারা হয়ে নাতির মুখে চুমু খাচ্ছে তাজমহল। শিল্পী অন্য নার্সদের থেকে বাচ্চাটা কোলে নিয়ে রাহিলের কাছে নিয়ে আসলো। একটা চেয়ারে বসে মেয়ের জন্য কাঁদছে রাহিলা। নাতনির মুখ দেখে এবার জোরে কেঁদে দিল। একে একে জহির, এরশাদ তালুকদার, জামিল, রাতুল, ফাইজা সবাই বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সবাই যখন বাচ্চাদের নিয়ে হাসছে, খেলছে, মজা করছে, তখন রাতুল চারিদিকে চোখ ঘুরে ফার্সকে খুঁজলো। না পেয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ফার্স ভাই কোথায়? রাতুলের কথায় বাকিরা সবাই চারপাশে চোখ ঘুরালো, খুঁজতে লাগলো। বাচ্চাগুলোর কান্না ততক্ষণে থেমে গিয়েছে। তাজমহল বলল, তাই তো, এতক্ষণে তো এখানে থাকার কথা ছিল। আমি এখানে মা। মাথা থেকে টুপি নামাতে নামাতে কথাটি বলল ফারিস। সে এতক্ষণ হসপিটালে নামাজ ঘরেই ছিল, নামাজ পড়তে গিয়েছিল। ছেলেকে দেখে উৎফুল্ল হয়ে বলল তাজমহল, দেখো ফারিস, তোমার ছেলে। আমাদের দাদু ভাই দিদি ভাই দুটো হয়েছে, একদম তোমার মতো দেখতে। তখন তাজমহলের কোল থাকা বাচ্চাটা কেঁদে উঠল। একটা কাঁদতে 1 মিনিট দেরি করলো না, সাথে সাথে অপর বাচ্চাটিও কেঁদে উঠল। বাচ্চাদের কান্না শুনে কলেজা ঠান্ডা হয়ে গেল ফারিসের। ঘোলা চোখে তাকালো তাদের দিকে, প্রাণ ভরে দেখলো তার বাচ্চা, তার কলেজারা। তাদের কান্না শুনেই তৃপ্তি লাগছে। নার্সদের পাশে দাঁড়িয়ে থাকা তাদের উদ্দেশ্যে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো ফারিস, আমার ওয়াইফের কি অবস্থা, ও কেমন আছে? ফার্সের কথায় সবার টনক নড়ল। তাই তো, বাচ্চাদের পেয়ে তারা মুস্কানের কথা ভুলেই গিয়েছিল। একটা নার্স বলল, আপনার ওয়াইফের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। অল্প বয়সে বেবি নেওয়ার জন্য অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওনার খিঁচুনি এসে পড়েছিল। পায়ের পাতা থেকে মাথা তালু অবধি শিরশির করে উঠছিল ফারিসের। দৃষ্টি ছলছল, বিদ্যুৎ গতিতে বলল, এখন এখন কেমন আছে ও? ব্লাড দেওয়া হয়েছে, খিঁচুনি কমেছে, এখন আশঙ্কা মুক্ত, একটু পর কেবিনে দেওয়া হবে। বুক থেকে বড় মাপের একটা পাথর নেমে গেল ফারিসের। সকলে শান্তির নিঃশ্বাস ফেলল। মুস্কানকে কেবিনে দেওয়ার পর একে একে সবাই তাকে দেখে গেল। ব্যথায় চোখ মুখ খিচে শুয়ে আছে মুস্কান। তার শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিয়েছে। গলা শুকিয়ে চোখ কাঠ হয়ে আছে। বারবার পানি পানি করছে, কিন্তু তাকে কোনো নার্স পানি দিচ্ছে না। কাঁদতে কাঁদতে মুস্কান তার আম্মাকে রিকোয়েস্ট করলো, আম্মা আমাকে একটু পানি দিতে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। শুধু এক ফোঁটা পানি জিব্বার আগে ছুয়াবো। রাহিলা কিছু বলার আগে একজন নার্স করা গলায় বলে উঠল, একদম না, মায়া করে ওকে পানি দিবেন না, ওনাকে এখন পানি খাওয়ানো নিষেধ। মুস্কানের চোখের কার্নিশ বেয়ে ঝরতে লাগলো অশ্রু। মা হওয়ার এত কষ্ট কেন? সারাটা দিন না খেয়ে ছটফট করে নীরবে কান্না করতে লাগলো মুস্কান। মাঝরাতে ফারিস মুস্কানের সাথে একটু আলাদা কথা বলার সুযোগ পেল। মুস্কান তখন চোখ বুজে শুয়েছিল। ফারিস মুস্কানের উপর ঝুঁকে এসে দৃষ্টিতে তার দিকে তাকালো। চোখ খুলে ফারিসের নিজের উপর ঝুঁকে থাকতে দেখে ক্ষীণ হাসল মুস্কান। মৃদুস্বরে বলল, এমন উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? ফারিস কিছু না বলে মুস্কানের একটি হাত তার হাতের মুঠে আঁকড়ে ধরল। একাগারে হাতের উল্টো পিঠে চুমু খেল। ফিচলেই স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? মুস্কান আবার হালকা হাসলো। কই না তো, আমার তো অনেক সুখ সুখ লাগছে বেবিদের দেখে। আপনি ওদের কোলে নিয়েছেন? ফারিস দেখে মাথা নাড়ালো। ভয় লাগে, ওরা যেই ছোট, যদি পড়ে যায়। ফারিসের কথায় একটু জোরেই হাসতে গিয়ে
পেটে টান অনুভব করলো মুস্কান। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করলো আবার। ফার্স ব্যথিত নয়নে তাকালো মুস্কানের দিকে। লঘু স্বরে বলল, তোমার সব ব্যথা আমার হোক, জলদি সুস্থ হয়ে যাও বাবুদের মাম্মা। পরের দিন সকালে ফার্সির সকল বন্ধু বান্ধব বেবিদের দেখতে আসলো। হাতে নিয়ে আসলো নানান ধরনের ফলমূল, গিফট। বেবিদের জন্য এত এত গিফট নিয়ে এসেছে যে পুরো বেড ভরে গিয়েছে। বেবিদের নিয়ে ফার্সির বন্ধু বান্ধবীদের মাতামাতি আনন্দ দেখে মুস্কানের খুব ভালো লাগছে। সব থেকে বেশি অবাক হলো মুস্কান তাদের সাথে হিয়াকেও আসতে দেখে। মেয়েটা বেবিটাকে কোলে নিয়ে বারবার ফার্সির দিকে তাকাচ্ছে। দৃশ্যটুকু চোখে এড়ালো না মুস্কানের। মেয়েটি যত ভদ্রই হয়ে থাকুক না কেন, তাকে এখনও মুস্কান ভালো লাগছে না। কেমন যেন গা জ্বলছে তার। হিয়া যেন সবই বুঝলো। তাই তো সবাই যখন আড্ডা দিতে কথা বলতে ব্যস্ত, তখন সে মুস্কানের পাশে বসে ফিসফিসিয়ে বলল, হেই লাকি গার্ল মুস্কান, আমাকে এখনও দেখি তোমার খুব রাগ হচ্ছে তাই না? মুস্কান চুপ ছিল। হিয়া স্পষ্ট হেসে বলল, আমি বুঝতে পারছি তোমার রাগ, আমারও হচ্ছে। ভীষণ জ্বলছে বুকের ভেতরটা। এই দেখো কত কষ্ট করে ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছি। কেউ আমাকে এখানে আনতে চায়নি জানো, আমি খুব জোর করে এসেছি। তুমি যে এই জন্য আমার প্রতি রেগে আছো সেটা কিন্তু অনর্থক। এখানে আসার পর ফার্স কিন্তু একবারের জন্য আমার দিকে তাকায়নি, বরং আর চোখে বারবার তোমার দিকে তাকাচ্ছে। তুমি এত লাকি কেন মুস্কান? মুস্কান অবাক হয়ে তাকিয়ে রইল। হিয়া তার চোখে পানিটুকু মুছে নিল, বলল, এত সহজে ফার্সে কি করে পেয়ে গেলে মুস্কান? তাকে পেয়েছ, তার সন্তানের মা হয়েছ, তার ভালোবাসা পাচ্ছ, যত্ন পাচ্ছ, স্পর্শ পাচ্ছ। হাউ লাকি আর ইউ। আমার তোমাকে খুব হিংসা হয়, খুব। ফারিস যদি তোমার মুগ্ধতায় না আটকাতো না, আমি যে কোনো মূল্যে ওকে আমার করে রাখতাম। কিন্তু আফসোস, সে তোমায় আসক্ত। অনেক চেষ্টা করেছি জানো ওকে আমার করতে, আমার দিকে ফেরেও নি। কিন্তু আমি যে এখনো ভালোবাসি, সে তুমি ছাড়া কিছু বোঝেই না। কে জানে কি পেয়েছে তোমার মাঝে। মুস্কান বিরক্তস্বরে বলল, আপনি এগুলো আমাকে কেন বলছেন? হিয়া হাসে, চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে বলল, বলছি কারণ না চাইতেও যে মহামূল্যবান জিনিসটা পেয়েছে সেটা যত্নে রেখে। আমি পরশু অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, আর কখনো এই দেশে ফিরবো কিনা জানি না। কিন্তু যাওয়ার আগে তোমাকে, ফার্সের আর তোমাদের মিষ্টি বেবেদেরকে দেখে গেলাম। আমার জন্য দোয়া করবে। মুস্কান অবাক হয়ে বলল, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, তোমরা ভালো থেকো। টয়া জোর গলায় হিয়াকে ডাকলো। কি রে হিয়া, যাবি না নাকি? আমরা তো চলে যাচ্ছি। হিয়া উঠে দাঁড়ালো, মুস্কানের হাতে একটা গিফটের বক্স দিয়ে বলল, চলে যাচ্ছি, এটা তোমাদের বেবিদেরকে দিও। সকলেই মুস্কান আর ফারিসের থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রায় 4 দিন পর মুস্কানকে বাসায় নিয়ে আসা হলো। বাচ্চাদের নিয়ে বাড়িতে আসা মাত্রই হই হুল্লোড় পড়ে গেল। জহির, তাজমহল, ফাইজা সব কিছু ফেলে বাচ্চাদের নিয়ে পড়ে থাকে। মুস্কানের যত্ন যেন আরও আগের তুলনায় 3 গুণ বাড়িয়ে দিয়েছে ফারিস। নিজের হাতে তাকে খেতেও দেয় না এখন। মাঝে মধ্যে মুস্কানের মনে হয়, হিয়া মেয়েটা এক বিন্দু ভুল বলেনি তাকে। সত্যি সে ভাগ্যবতী। ফারিসের মতো একজন স্বামী পেয়েছে, সে পরিপূর্ণ এখন। বাচ্চাদের সব কিছু তাজমহল আর রাহিলা সামলায়। সে শুধু খাওয়ানোর সময় আর রাতে ঘুমানোর সময় বাচ্চাদের কাছে রাখে। রাহিলা 1 মাস মেয়ের শ্বশুরবাড়িতে নাতি নাতনিদের সামলানোর জন্য থেকেছিল। যেদিন চলে গেছে এর ঠিক পরের দিন আবার নাতি নাতিদের টানে ফিরে আসলো। মুস্কানকে কিছুদিনের জন্য গ্রামে নিয়ে যেতে চাইল। এবার জহিরা তাজমহল বাধা সাধল। তারা তাদের নাতি নাতনিদের ছাড়া থাকতে পারবেন না। অগত্যা রাহিলা আরও 2 দিন থেকে নাতি নাতনিদেরকে চুমু, আদর, ভালোবাসায় চোখ ভরিয়ে পানি নিয়ে বের হয়ে চলে গেল। মা চলে যাওয়ার পর বেশ কয়েকদিন মুস্কানের খুব কষ্ট হলো। বাচ্চাগুলো যেন তাদের নানুকে মিস করতে লাগলো। 40 দিন পর খাসি এনে বড় আয়োজন করেও বাচ্চাগুলোর আকিকা দেওয়া হয়। জিন্নাতও এসেছিল সেদিন, কিন্তু কারোর সাথে 2-1টার কথা বেশি বলেনি। কেবল বাচ্চা দুটোকে কোলে নিয়ে আদর দিয়ে চলে গেছে। ফার্স্ট তাই ফুপিমনির সাথে কথা বলে অনেক চেষ্টা করেছিল, কিন্তু জিন্নাত বলেনি। এমনকি নিজের ভাইকেও ইগনোর করে চলে গেছে। 6 মাস পরের কথা। ফাইজা এখন সবসময় চুপচাপ থাকে। দিনে বেশিরভাগ সময় পড়ালেখা, কোচিং, কলেজ আর নয়তো ভাতিজি ভাতিজাদের নিয়েই থাকে। সেদিনের পর রিশাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি ফাইজা, আর না রিশাদ করেছে। রিশাদ কি অবস্থা এটাও জানে না ফাইজা। ফোন থেকে সব স্মৃতি মুছে ফেলেছে।
আজ তার কলেজে এক্সাম, সাথে মুস্কানেরও। বেবিদের সামলানোর জন্য রেগুলার ক্লাস করতে না পারলেও এক্সাম দেয় মুস্কান। সকাল বাচ্চাদের খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে সে তৈরি হয়ে নিয়েছে কলেজ যাওয়ার জন্য। ছেলেটা চুপচাপ থাকলেও মেয়েটা ইদানিং খুব বিরক্ত করে তাকে। 1 মিনিটও শান্তিতে থাকতে দেয় না। যতটুকু শান্তি পায় কেবল একটু ঘুমালো, আর নয়তো তাদের পাপা বাড়িতে থাকলে। তাজমহল, ফাইজা আর জহিরের কোলে ছেলে অরুণ বেশ থাকে। মেয়েটা কেবল তার কোল আর ফার্সে কোলে চুপচাপ থাকে। অন্য কারো কোলে কয়েক মিনিট থেকেই ঠোঁট উল্টে কাঁদতে শুরু করে। এই মেয়ের জ্বালায় কিছু করতে পারে না মুস্কান। এই তো কাল রাতের কথা। এক্সাম বলে ছেলেকে শাশুড়ির কাছে দিয়ে মেয়েকে হাঁটুতে শুয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল মুস্কান। এদিকে পা দোলাচ্ছে, অন্যদিকে বই হাতে নিয়ে পড়ছিল। প্রায় ঘন্টাখানেকের মতো এই মেয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে সে, কিন্তু দুষ্টু মেয়ে না ঘুমে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে খিলখিল করে হেসে উঠেছে। ঘুম পাড়াতে ব্যর্থ হয় রাগী ভাব নিয়ে চোখ বড় করে মেয়ের দিকে তাকিয়ে ধমক দিল মুস্কান। বদমাস মেয়ে, ঘুমাচ্ছ না কেন? একটা দিয়ে নাক ফাটিয়ে দেবো, জলদি ঘুমাও। মায়ের ধমকে আরও যেন মজা পেল বাচ্চাটা। আগের থেকে আরও বেশি উচ্চস্বরে খিলখিল করে হাসতে লাগলো। মুস্কান কাঁদো কাঁদো মুখ করে হাতে বইটা দিয়ে নিজের কপালে বাড়ি মারল। সেটা থেকে হাসতে হাসতে এবার মায়ের পা থেকে পড়ে গেল বাচ্চাটা। বিছানায় গড়াগড়ি খেয়ে হাসতে লাগলো। মেয়ের এমন স্নিগ্ধ সুন্দর হাসি দেখে এবার নিজেই হেসে দিল মুস্কান। মেয়েকে কোলে নিয়ে জাপটে ধরে কয়েকটা চুমু খেলো পেটে, গলায়, মুখে, নাকে। তারপর সুড়সুড়ি দিতে লাগলো। মা মেয়ে যখন হাসতে ব্যস্ত তখন রুমে ঢুকলো ফারিস। হাত ঘড়ি খুলতে খুলতে আহ্লাদ স্বরে মেয়েকে ডাকলো, কোথায় আমার আয়রা আম্মু? মাম্মার সাথে খেলা করছো বুঝি? পাপার গলা শুনে মায়ের কোল থেকে হাত পা ছোড়াছড়ি করতে লাগলো আয়রা। ফারিস উজ্জ্বল হেসে বলল, এখন না আম্মু, পাপা আগে ফ্রেশ হয়ে আসি তারপর। পাপাকে কোলে না নিয়ে ওয়াশরুমের দিকে চলে যেতে দেখে মায়ের কোল থেকে ফুপে কেঁদে উঠল আয়রা। মেয়ের কান্না শুনে ফ্রেশ না হয়েই ফিরে এলো ফারিস। কোলে কোনো মতো গায়ের শার্টটা চেঞ্জ করে মেয়েকে কোলে নিল। মুস্কান হাফ ছেড়ে বলল, বাঁচালেন আমায়? বলেছিলাম দ্রুত আসলেন না। আপনার এই মেয়ে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। কালকে এক্সাম, এখন পর্যন্ত একটা অক্ষরও পড়িনি। 1.5 ঘন্টা ধরে এটাই ট্রাই করছি ঘুম পাড়ানোর জন্য। 2 মিনিটের জন্য চোখ বুঝিনি আপনার মেয়েকে। এখন আপনি এসেছেন, আপনি সামলান। মুস্কানের নালিশ শুনে টোটালি হাসলো ফারিস। প্রতিদিন বাড়িতে আসলে এমনটা শুনতে হয় তাকে। মেয়ের দিকে তাকিয়ে আদর স্বরে বলল, তাই নাকি পাপ্পা? মাম্মাকে এত বিরক্ত করছে তুমি? আয়রা কথা না বলে চুপচাপ বাবার বুকে ঘেঁষে রইল। তাই থেকে ভদ্র এখন আর কেউ নেই। তাজমহলের দায়িত্বে বাচ্চা দুটোকে রেখে ফাইজের সাথে এক্সাম দিতে বের হলো মুস্কান। ইচ্ছে করেছে ছেলে মেয়ে এমন সময় তাদের সাথে থাকতে, কিন্তু থাকার ইচ্ছেটা আর পারল না পূরণ করতে। মুস্কান ইচ্ছে করেই ছেলে মেয়েকে এমন টাইমে ঘুম পাড়ানোর অভ্যাস করেছে যেন এক্সাম দিতে যেতে পারে। তাজমহল নাতি নাতিদের ভালোই খেয়াল রাখে। যাওয়ার পথে ফাইজা চুপচাপ পাশে বসে থাকতে দেখে প্রশ্ন করলো মুস্কান, এভাবে মনমরা হয়ে আর কতদিন থাকবে ফাইজা? এবার তো একটু মন খুলে হাসার চেষ্টা করো। ওই দিনের পর রিশাদ ভাই এত কল করলাম, ফোন তুলল না। ফুপিমনির সাথে কথা বলার চেষ্টা করেছি, উনিও কেমন দূরে সরে গিয়েছে। সব কিছু কেমন যেন হয়েছে ফাইজা। এই 6 মাসে নানানভাবে তোমার ভাইয়া বোঝানোর চেষ্টা করেছি আমি, কিন্তু উনি। কথা শেষ না করে আক্ষেপ ছাড়লো মুস্কান। ফাইজা ফিসলে হেসে বলল, কেন এখনো সেই চেষ্টা করে যাচ্ছ ভাবি? লাভ কি হবে এতে? রিশাদ তো নিজেই দূরে সরে গিয়েছে। এখন আর বাবা ভাইয়া রাজি না হওয়ার কিছুই হবে না। আমি প্রায় সময় আমাকে নিয়ে ভাইয়ার তোমার মাঝে কথা কাটাকাটি শুনি। আমার জন্য আর নিজেদের সংসারে অশান্তি করো না ভাবি। যেটা শেষ হয়ে গেছে সেটা শেষ। আমি আর এসব নিয়ে ভাবি না। তুমি ভাইয়াকে বুঝে শুনিয়ে ছেড়ে দাও এসব কথা। ভাল লাগে না এসব আর।